দর্শক, মানবতা বিরোধী অপরাধ মামলার রায় ও সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন রাজনৈতিক বিশ্লেষক ডক্টর আব্দুল্লাহ আল মামুন এবং সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার ওমর ফারুক। ডক্টর আব্দুল্লাহ আল মামুন এবং ব্যারিস্টার ওমর ফারুক দুজনকেই স্বাগত জানাচ্ছি ডিবিসি সংবাদে। আপনার কাছে প্রথমে আসতে চাই ডক্টর আব্দুল্লাহ আল মামুন, আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে যে ট্রাইব্যুনালের রায় আমরা শুনছিলাম এবং ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ফাঁসির রায় কার্যকর হয়েছে এবং সাবেক আইজিপিকে আসলে 5 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এই রায় ঘিরে আপনার প্রতিক্রিয়া একটু জানতে চাই। ধন্যবাদ। আমি এটাকে 4 ভাবে দেখতে চাই। প্রথমত, যে আমাদের এটা একটা বড় স্বস্তির বিষয়, এটি একটি সরকারের এজেন্ডা ছিল, আমাদের নিজের যারা আন্দোলনে ছিলাম, যে পরিবারগুলো বহুদিন ধরে ধুঁকছিল, বিচারের জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরছিল, যে এই ফ্যাসিস্ট শেখ হাসিনার বিচার, তার প্রথম পর্বটি আজকে সম্পন্ন হলো বলে আমি মনে করি। এটি প্রথম বিষয়। আর দ্বিতীয় যে বিষয়টি, সেটি হচ্ছে যে আমরা দেখছিলাম যে এই বিভিন্ন ভাবে আমাদের দেশে বিভিন্ন সময়ে স্বৈরাচার এসেছে, বিভিন্ন ভাবে আমাদের গণতন্ত্রের পথ রোধ করার চেষ্টা করা হয়েছে, কিন্তু এরকম পূর্ণাঙ্গ বিচার বা এরকম স্বচ্ছ বিচার প্রক্রিয়ার মাধ্যমে চূড়ান্ত পরিণতির দিকে যাওয়া, সেটির একটি উদাহরণ সৃষ্টি হলো। আমরা আশা করবো যে ভবিষ্যতে যারা দেশ পরিচালনার দায়িত্ব নিবেন তারা নিশ্চয়ই এ ধরনের আর কোনো কিছুতে ইনভলভ হবেন না, বা আমরা এ ধরনের ঘটনা আর দেখতে চাই না। তৃতীয় আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে যে এই রায়কে কেন্দ্র করে যেভাবে আগুন সন্ত্রাস করানোর চেষ্টা করা হচ্ছে, সারা দেশে কে অস্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে, আমি যারা আওয়ামী লীগের সমর্থক আছেন বা যারা এই রায়ের বিরোধিতা করছেন তাদের কাছে একটি অনুরোধ রাখবো, যে একটা স্বচ্ছ বিচার প্রক্রিয়ার মাধ্যমে বিচারটি সম্পন্ন হয়েছে। আমরা জানি শত শত মানুষ নিহত হয়েছে, আহত হয়েছে। সেই মানুষগুলোর যে আকাঙ্ক্ষা, সেই মানুষগুলোর পরিবারের যে বেদনা, তার যে বিচার প্রার্থিতা হিসেবে তাদের যে আকুতি, তার প্রতি অন্তত সম্মান রেখে আপনারা এই ধরনের কার্যক্রম থেকে বিরত থাকবেন এবং দেশে যে অস্থিতিশীলতা সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে, সেটি আসলে আওয়ামী লীগের এক ধরনের পরাজয় বলে আমি মনে করি। জি, ডক্টর আব্দুল্লাহ আল মামুন, আপনাকে ধন্যবাদ। ব্যারিস্টার ওমর ফারুক, আপনার কাছে একটু আসতে চাই। মানবতা বিরোধী অপরাধে পলাতক হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে এনে ফাঁসি কার্যকরের প্রত্যাশা ব্যক্ত করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা এবং জনসাধারণ। এটি আসলে কতটুকু ফলপ্রসূ হবে এবং রায়ের ক্ষেত্রে বিচারের প্রক্রিয়া কিভাবে হতে পারে, আপনি একটু জানাবেন আমাদের। জি, ধন্যবাদ আপনাকে। যারা শুনছেন দেখছেন, সবচেয়ে কঠিন প্রশ্নটি আমাকে করেছেন। ইন্ডিয়াতে যারা আছে, যারা প্রোটেক্টেড অবস্থায় আছে, আমরা বাংলায় বলি জামাই আদরে আছে, তাদেরকে আনা খুব অসম্ভব যদি মিরাকল কিছু না ঘটে। অর্থাৎ তাদের ফাঁসির রায় বা দণ্ড কার্যকর করা অত্যন্ত দুরূহ। কিন্তু যাকে আমরা দেশে পেয়েছি, যে এক্সিকিউট করেছে, যার লিথাল উইপেনে, যার নির্দেশে সারা বাংলাদেশে তাণ্ডব চালিয়েছে, তাকে অভিযুক্ত করা হয়েছে, কিন্তু রাজসাক্ষী হওয়ার কারণে তাকে শুধু 5 বছর কারাদণ্ড। পুরো রায়কে প্রশ্নবিদ্ধ করা হয়েছে। কারণ হলো, পুরো রায়ে আমি যখন শুনতেছিলাম তখন দেখলাম যে সবাইকেই গিলটি পাওয়া গেছে, সব অ্যাকিউজডকে একই মাত্রায় গিলটি পাওয়া গেছে। চৌধুরী আব্দুল্লাহ মামুন সাহেব একটু উনি কিছু রেমেডি পাবেন, সেই ক্ষেত্রে সেটি যাবজ্জীবন আমৃত্যু হতে পারতো এবং সারা বাংলাদেশের মানুষ সেটাই প্রত্যাশা করেছে। ইভেন আপনার যখন তিনি রাজসাক্ষী হন তখনও প্রশ্ন উঠেছে কেন তাকে রাজসাক্ষী করার দরকার হলো, কি এভিডেন্স তার কাছে আছে, যেখানে তরতাজা এভিডেন্স আছে, ভিডিও আছে, কনভারসেশন আছে, যেখানে আমাদের এই হাজার হাজার ভুক্তভোগী আছে, ভিকটিম আছে, কেন তাকে আনা হলো? তো সুতরাং আজকে রায় ভালোই হয়েছে সবকিছু মিলিয়ে, কিন্তু এই যে রুল অফ লয়ে আমরা এগুচ্ছি সেটারও প্রমাণ, অর্থাৎ ভবিষ্যৎ প্রজন্ম গর্ব করতে পারবে এবং এক্সাম্পল হবে। কিন্তু এই যে 5 বছর, এই যে একটা বন্দোবস্তের কথা এসছে, এই যে রাজসাক্ষী বানানো, সেটি এই রায়কে যেভাবে প্রশ্নবিদ্ধ করেছে, এদের থেকে আমরা মুক্তি পেতেও পারতাম যদি ওনাকে যাবজ্জীবন বা ওখানে 30 বছর বা 25 বছর যদি সাজাটা দেওয়া যেত। অর্থাৎ এই রায়ে যে মাত্রায় মানুষ খুশি হতো, সেই মাত্রাটাকে একটু কাট অফ করা হয়েছে। এই চৌধুরী মামুন যিনি সরাসরি যুক্ত, দুইজনকে আমরা আনতে পারবো না, যাকে পেয়েছি তাকেও তো আমরা শাস্তির আওতায় আনতে পারিনি। তাহলে ইনফ্যাক্ট কি হলো? ইনফ্যাক্ট একটা রায় আমরা পেলাম, এক্সিকিউশন হবে না, কার্যকর হবে না। অর্থাৎ শহীদ পরিবারগুলো যেই ক্ষোভ, যেই দুঃখ, যেই বেদনা নিয়ে আছে, সেই বেদনাটা এভাবেই থাকবে। যদিও একটা মাইল ফলক, আমি অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই, কৃতজ্ঞতা জানাই প্রসিকিউটর টিম থেকে শুরু করে যারা যারা ইনভলভ ছিলেন। দুরূহ একটা কাজ অতি স্বল্প সময়ে করেছে। আর বাকিটা যদি ওনারা অ্যাপিল করে এই 5 বছরের এগেইনস্টে, তাহলে আমার মনে হয় পরিপূর্ণতা পাবে।
আমাকে যদি আর কোনো প্রশ্ন করা না থাকে, আমি আরেকটু যদি অ্যাড করতে দেন তাহলে 1 মিনিটে আমি শুধু এতটুকুই অ্যাড করব যে বাংলাদেশের যে রুল অফ ল যে অবস্থায় আছে সেটির থেকে উত্তরণের জন্য এই রায়টা একটা মাইল ফলক হিসেবে থাকবে। সারা পৃথিবী দেখবে আমাদের সক্ষমতা, সারা পৃথিবী জানবে। একটা লজ্জার বিষয়, জানবে এই দেশে ফ্যাসিজম এসছে, ফ্যাসিস্ট হয়েছে, দানব হয়েছে অনেকে, পাশাপাশি সারা পৃথিবী জানবে এই দানবকে মোকাবেলা করার সক্ষমতা বাংলাদেশের আছে, মোকাবেলা করার সক্ষমতা তরুণ প্রজন্মের আছে, এবং সেই সক্ষমতার একটি উদাহরণ এটি। পরবর্তীতে এক্সিকিউশনের মাধ্যমে এটা পরিপূর্ণতা লাভ করবে, এবং যারা বুলেট নিয়ে কবরে শুয়ে আছেন, যারা পঙ্গু, তাদের জন্য এই একটি স্বস্তির খবর, পরিবারগুলোর জন্য একটি সান্ত্বনার খবর, এতটুকুই। এবং সেই সান্ত্বনার সাথে আমরা যারা জুলাই বিপ্লবে আছি আমরাও স্বস্তি প্রকাশ করছি, আমরাও সেখানে একটা আশ্বস্ত হচ্ছি, না বাংলাদেশ ঘুরে দাঁড়াচ্ছে, রুল অফ ল ঘুরে দাঁড়াচ্ছে, মানুষ রেমেডি পাবে, অর্থাৎ অন্যায় করে কেউ পার পাবে না, এই মেসেজটা যাতে সবাই পায়। ব্যারিস্টার ওমর ফারুক, আরেকটু জানতে চাই যে ফ্যাসিস্ট হাসিনাকে, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনার কোনো প্রক্রিয়া রয়েছে কিনা? প্রক্রিয়া আছে আমাদের এখানে, যেহেতু আমাদের বন্দি বিনিময় চুক্তি আছে, সেই চুক্তিতে বেনিফিশিয়ারি ইন্ডিয়া, তারা অনেককে আমাদের দেশ থেকে নিয়ে গেছে এই চুক্তির মাধ্যমে, চুক্তিটি এক্সিস্ট। এখন কথা হলো মডেল কান্ট্রি, তারা যদি এটা প্রতিপালনে যদি অনাগ্রহী হয় তাহলে ডিফিকাল্ট, কিন্তু ডিফিকাল্ট হলো বসে থাকলে চলবে না। আমাদের যে রাষ্ট্র, আমাদের যে পররাষ্ট্র মন্ত্রণালয়, তারা যেভাবে নিয়ে কাজ করার কথা সেটি সেভাবে করেনি। এতদিন অ্যাকিউজড হিসাবে সারা পৃথিবীতে এটা নিয়ে কথা বলা হয়েছে, এটা নিয়ে বক্তৃতা বিবৃতি হয়েছে। এখন যেহেতু উনি দণ্ডপ্রাপ্ত, সেই ক্ষেত্রে আরো বড় ব্যাপক ভূমিকা রাখতে হবে। আমি বলে রাখি, পররাষ্ট্র মন্ত্রণালয়ের উচিত সারা বিশ্বে আমাদের যে স্কলারগুলো আছে, যে বিখ্যাত বিশ্ববিদ্যালয়ের যে প্রফেসরগুলো আছে, তারা যে পৃথিবীর বিখ্যাত পত্রিকায় লেখে, পৃথিবীর বিখ্যাত সংবাদ মাধ্যমে যেভাবে কথা বলে, ওদেরকে দিয়ে কাজে লাগাতে হবে, ওদেরকে নিয়ে প্রমোট করতে হবে। আমাদের দেশের দণ্ডিত যিনি, যাকে ইন্ডিয়া আশ্রয় দিয়েছে, সেই রাষ্ট্রকেই সন্ত্রাসী রাষ্ট্র হিসাবে ঘোষণা করার একটা চাপ প্রয়োগ করতে হবে, এবং এটা আন্তর্জাতিকভাবে একটি চাপ প্রয়োগের মাধ্যমে তাদেরকে যদি একটু নমনীয় করা যায় এবং তাদের সাথে কূটনীতিক আচার আচরণে যদি আমরা রিড অফ করতে পারি, তখনই সম্ভব। আমি মিরাকল বলছি, মিরাকল হ্যাপেন্ড। আর সবচেয়ে বড় কথা, যদি এক্সিকিউশন না হয়, যদি স্বল্প সময়, তাহলে কি হবে? আমরা দেখেছি সরকার পরিবর্তনের সাথে সাথে গড্ডালিকা প্রবাহের মতো মামলায় সবাই খালাস পায়, সরকার পরিবর্তনের সাথে সাথে গড্ডালিকা প্রবাহের মতো হাজার হাজার অ্যাকিউজড হয়ে যায়। এই কালচার থেকে আমরা বেরিয়ে আসতে হবে, এই কালচারে যাতে আমাদের না যাওয়া লাগে, যাতে অন্তত তাদের এই রায়টা কার্যকর মানুষ দেখে যেতে পারে, সেটি প্রত্যাশা এবং সেটি কাম্য। তাই আমি প্রত্যাশা আপনাদের সাথে, সবার সাথে। ব্যারিস্টার ওমর ফারুক, ধন্যবাদ আপনাকে।